মঙ্গলবার দিনই মনে হয় ছিল। এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না সঠিকভাবে, মঙ্গলবারই হয়তো ছিল। আমি তোমাদের ক্লাসে উপস্থিত ছিলাম এবং সেখানে সিলেবাসটার উপরে বেস করে কয়েকটা বিষয় বলেছিলাম আমার। এবার তোমরা উপস্থিত ছিলে কিনা সেটা আমার খেয়াল নেই, কিন্তু আমি গত মঙ্গলবার একটা ক্লাস নিয়েছি, তো সেটারই সূত্র ধরে বলছি। এখানে তোমরা জানোই যে আহ অভিষেক স্যারের তত্ত্বাবধানে এখানে আমরা অ্যাজ আ টিম হিসেবে তোমাদেরকে গাইড করব, যেখানে অলরেডি আমাদের ভূগোলের 3জন শিক্ষক রয়েছেন। তো আমরা মোটামুটি ভাবে যেটা ভেবেছি যে কোনো একজন শিক্ষক যে ইউনিটটা করাবে সেই ইউনিটটা অন্যজন এখন আপাতত করব না, অন্য একটা ইউনিট আমরা করাবো, যাতে সিলেবাসটাকে আমরা যত দ্রুত সম্ভব শেষ করতে পারি। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। তো সেই জন্যই আমরা সিলেবাসটাকে ব্রেক করে নিয়েই করাচ্ছি। এবার আজকের আমি যেটা ভাবলাম যে তোমাদেরকে যে টপিকটার ওপরে তোমাদের কাছে আলোকপাত করব সেটা হচ্ছে ক্লাইমেটোলজি। তোমরা জানো যে ক্লাইমেটোলজির যে পোর্শনটা রয়েছে সেটা আমাদের সিলেবাসে রয়েছে। এবার ক্লাইমেটোলজি একটা বিস্তর চ্যাপ্টার, তার ভেতরে প্রচুর ইনফরমেশনের জায়গা আছে। আজকের আমি চাইবো আহ আমাদের এই ক্লাসের পার্টটাকে একটু ডিসকাশন মোডে করাতে, যেখানে আমি কিছু কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন করব এবং আশা রাখবো যে তোমরা কিছু উত্তর বলবে বা রেসপন্স করবে। সেক্ষেত্রে যদি এমনও হয় যে কোনো প্রশ্ন শোনার পর সেটার উত্তর হয়তো জানা নেই, সেটার ক্ষেত্রে একটু তোমরা রেসপন্স করলে ভালো হয়। কারণ এত শর্ট টাইমের মধ্যে আমরা যে ভাবে এগোনোর কথাটা ভেবেছি, সেক্ষেত্রে তোমরা জানোই যে পরীক্ষার পদ্ধতিটা অবজেক্টিভ টাইপ এমসিকিউ প্যাটার্ন, সেখানে পড়ার কোনো অন্ত নেই। হ্যাঁ, প্রচুর পড়তে হবে। তো সিলেবাসটাকে ধরে বেশ কয়েকটা জায়গা আমার মনে হয়েছে যেগুলোকে একটু আলোচনা করাটা দরকার। কারণ সেই টপিকের কোর পার্ট গুলোকে যদি আমরা একটু হাইলাইট করি, তাহলে তার অ্যাসোসিয়েট যে পোর্শন গুলো আছে সেই পোর্শন গুলো যখন আমরা পড়বো বা সেই টপিকটাকে নিয়ে যখন আমরা আলোচনা করব, তাহলে তার অ্যাসোসিয়েট পার্ট গুলো আমাদের আস্তে আস্তে রিমাইন্ড হবে, মেমোরাইজ হবে এবং বিষয়গুলোকে আলোচনা করতেও সুবিধা হবে। তো আমাদের ক্লাইমেটোলজি সিলেবাসের মধ্যে আমরা একদম প্রথমেই যে পার্টটা পাচ্ছি সেই পার্টটা হচ্ছে ওই লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার। একদম সহজ বিষয়। বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের যে গঠন, বায়ুমণ্ডলের যে উপাদান, এই সমস্ত বিষয়গুলো আছে। কিন্তু সেই জায়গাটায় আসার আগে প্রথমেই যে বিষয়টা নিয়ে একটু বলা দরকার সেটা হচ্ছে ক্লাইমেটোলজি মানে ক্লাইমেট। সেই শব্দটা আমরা জানি যে ক্লাইমেট শব্দটা কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ ক্লাইমা আর লোগোস থেকে এসেছে। তো সেখানেই একটা প্রশ্ন আমি তোমাদের কাছে রাখতে চাইছি, সেটা হচ্ছে যে ক্লাইমেট আর ওয়েদার, এই যে দুটো ডিফারেন্সিয়েশন, মানে জলবায়ু এবং আবহাওয়া, এই যে দুটো ডিফারেন্সিয়েশন, তার বেসিক ডিফারেন্সটা কি সেটা যদি তোমরা একটু আমাকে বলো। আমি তারপরে সব বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমি একদম প্রাথমিক ভাবে তোমাদের কাছ থেকে এইটা জানতে চাইছি যে জলবায়ু এবং আবহাওয়ার মধ্যে প্রধানতম পার্থক্যটি কি। একটা একদিনের ঘটনা আর একটা বহু 30 থেকে 35 দিনের যে গড়, বছরে 35 বছরের গড় সময়টাকে ধরা। 35 বছরের গড় কিসের সময়টাকে ধরা হয়? গড় আবহাওয়াটাকে বলা হচ্ছে জলবায়ু। একদমই তাই, গড় আবহাওয়াটাকে বলা হচ্ছে জলবায়ু। তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবে যে কিছু বইয়ে ক্লাইমেটের ক্ষেত্রে 30 থেকে 35 বছরের কথা লেখা আছে, আবার কিছু বইয়ে এটাই লেখা আছে 30 থেকে 40 বছর। এবার এটা যথেষ্ট কনফিউজিং। যে ধরো ধরো যে পরীক্ষায় এরকমই একদম সহজ পাতি প্রশ্ন করে দিল এবং জানতে চাইলো যে জলবায়ু ক্ষেত্রে তার নির্ধারিত মেয়াদকালটা কত ধরা হতে পারে, এবং সেখানে 30 থেকে 35 আর 30 থেকে 40 এরকম যদি দুটো অপশন চলে আসে, তাহলে সেক্ষেত্রে কোন উত্তরটা করবে। তো এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করে যেটা বুঝেছি যে মানে 30 থেকে 35 এবং 30 থেকে 40 ভালো ভালো বইয়েই লেখা আছে, মানে ভালো নাম করা লেখকের বইয়েই লেখা আছে।
কিন্তু যেটা দেখেছি যে মেজরিটি মানে ম্যাক্সিমাম বইগুলোতে 30 থেকে 35 বছরের কথাই লেখা রয়েছে। 30 থেকে 40 যে লেখা নেই তা নয়, আছে বেশ কিছু বই, কিন্তু 30 থেকে 35-এর বিষয়টাই ম্যাক্সিমাম বইগুলোতে মেনশন রয়েছে। তো সেই জন্য এক্ষেত্রে যখন প্রশ্ন আসবে, যে উত্তরটা তুমি বললে একদম সঠিক, যে 30 থেকে 35 বছরে আবহাওয়ার গড় অবস্থাটাকে আমরা ক্লাইমেট বলি। আর ওয়েদারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে সাডেন, পুরোটাই সাডেন, একদম যখন যে সিচুয়েশনটা অ্যারাইজ করছে সেটাই আবহাওয়ার ব্যাপার। হঠাৎ করে যদি একটু আবহাওয়ার পরিবর্তন হলো, হঠাৎ করে গ্রীষ্মকালে একটা কালবৈশাখী ঝড় চলে এলো এবং ওয়েদারের একটা সিচুয়েশনকে পাল্টে দিল। তো এইভাবেই ওয়েদারের সিচুয়েশনটা চেঞ্জ হয় টাইম টু টাইম, ডে বাই ডে ওয়েদারের সিচুয়েশন চেঞ্জ হয়। সেই জন্যই দেখবে যখন ফোরকাস্ট দেওয়া হয় তখন ক্লাইমেট ফোরকাস্ট হয় না, ওয়েদার ফোরকাস্ট। এবার এটার উপরেই বেস করে এবার আমি চলে যাচ্ছি এর পর পর স্তরে স্তরে পর পর কয়েকটা বিষয়। তারপরে আমি ওই লেয়ারিং অফ অ্যাটমসফিয়ারের জায়গাটায় ঢুকবো, সেই জায়গাটায় কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো এখানে দেখো, ক্লাইমেট, এই ক্লাইমেটের আরেকটা প্রতিশব্দ যদি আমরা দেখি তাহলে তাকে আমরা মিটিওরোলজি বলি, তাই না? আবহবিদ্যা বা যেটাকে আমরা বলে থাকি আর কি। মিটিওরোলজি, যাকে আমরা বাংলায় বলে থাকি আবহবিদ্যা। এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজের কথা আমি বলছি, মানে এই যে ক্লাইমেটোলজি যে ইউনিট, সেই ইউনিটের একদম ইনিশিয়াল স্টেজের কথা বলছি। তো আবহবিদ্যার ক্ষেত্রে এরকম প্রশ্ন যদি চলে আসে যে আবহবিদ্যাকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি, তাহলে তার উত্তর কি হতে পারে? আবহবিদ্যা, মিটিওরোলজি এবং তার প্রকারভেদের জায়গাটাকে যদি আমরা দেখি তাহলে তাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, তাহলে তার উত্তর কি হতে পারে? এটা কি পারা যাবে? আবহবিদ্যা বা মেটেরোলজিকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি বলি। যদি ঠিক মতো দেখা যায় তাহলে এই মেটিওরোলজির পোর্শনটাকে আমরা মোট 4টি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? 4টা। নামের জায়গাটাকে উল্লেখ করে দিই আগে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গতিশীল আবহবিদ্যা। তারপরে যেটা আছে ভৌত আবহবিদ্যা। তারপর পড়ছে সিনপটিক আবহবিদ্যা। আর সর্বশেষ হচ্ছে এয়ারোনটিক্যাল আবহবিদ্যা। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে 4টি আবহবিদ্যার কথা এখানে বলা হচ্ছে, 4টি আবহবিদ্যার মধ্যে প্রথমটা হচ্ছে যে এটা গতিশীল আবহবিদ্যা। এর মধ্যে গতিশীল যে উপাদানগুলো রয়েছে, যেমন ধরো আবহাওয়ার মধ্যে আমরা বায়ু প্রবাহকে এখানে 1 নম্বরে রাখতে পারি, তার মধ্যে একটা গতিবেগ রয়েছে। তো এই ধরনের বিষয়গুলোকে নিয়ে আবহবিদ্যার যেখানে চর্চা করা হয় তাকে বলা হয় গতিশীল আবহবিদ্যা। আমরা যদি ভৌত আবহবিদ্যার কথা বলি সেক্ষেত্রে বায়ুমণ্ডলের ঘটনাসমূহের ভৌত বিজ্ঞানের গতিসমূহ দ্বারা তাকে ব্যাখ্যা করা, মানে তার ভেতরে যে বিভিন্ন ধরনের যে উপাদানগুলো থাকে তার ভৌত অবস্থাটাকে নিয়ে আলোচনা করা হয়। কিরকম একটু সহজ করে বলি। তো আমি এক্ষেত্রে যদি আমি প্রত্যেকটার উদাহরণের জায়গায় বলি, যেমন গতিশীল আবহবিদ্যার মধ্যে আমরা এখানে গতি
সঞ্চারিত বিভিন্ন উপাদানকে আমরা বলতে পারি। বায়ু প্রবাহকে যেমন আমরা বলতে পারি, তেমন আবহাওয়ার আমরা বৃষ্টিপাত বা অধঃক্ষেপণকেও বলতে পারি। তোমরা ভেবে দেখো, অধঃক্ষেপণের মধ্যেও কিন্তু গতি রয়েছে, ঠিক আছে। আবার যখন আমরা এই ভৌত আবহবিদ্যায় চলে যাচ্ছি, তখন এই বায়ু প্রবাহ বা অধঃক্ষেপণের অন্তর্নিহিত অর্থতে চলে যাচ্ছে। কিরকম? যেমন বায়ু প্রবাহের সৃষ্টি কিভাবে হচ্ছে, অধঃক্ষেপণ কিভাবে সৃষ্টি বা উৎপত্তি হচ্ছে, এই ধরনের বিষয়গুলো যখন আবহবিদ্যায় আলোচনা করা হয়, তোমরা দেখবে অধঃক্ষেপণের কিন্তু একটা তত্ত্ব আছে। পদক্ষেপণের মধ্যে তো অনেক কিছুই পড়ে, বৃষ্টিপাত পড়ে, তুষারপাত পড়ে, স্লিট পড়ে, এই ধরনের অনেক কিছু বিষয় পড়ছে। এমনকি ড্রিজেলও পড়ছে, ইলশেগুড়ি বৃষ্টি। এবার তার মধ্যে যখন আমরা বৃষ্টিপাতে চলে যাচ্ছি, দেখবে বৃষ্টিপাতের ক্ষেত্রে কিন্তু তত্ত্ব আছে। বৃষ্টিপাত সৃষ্টির ক্ষেত্রেও এরকম তত্ত্ব পাওয়া যায়, বৃষ্টিপাত বা মেঘ কিভাবে সৃষ্টি হয় এগুলোর ক্ষেত্রে বিভিন্ন তত্ত্ব পাওয়া যায়। তো তার যে উৎপত্তির ব্যাপারগুলো, সেগুলো কিন্তু ভৌত আবহবিদ্যায় আলোচনা হয়। এরপর আমরা যেটায় চলে যাচ্ছি সেটা হচ্ছে সিনপটিক মিটিওরোলজি। এই সিনপটিক কথাটা আর এরোনটিক্যাল কথাটা আমি এখানে কিন্তু ইংরেজিতে লিখেছি, কারণ এগুলোর ক্ষেত্রে প্রকৃত বাংলা অর্থটা আমি পাইনি। মানে কিছু কিছু ক্ষেত্রে তো তোমরাও জানো, জিওগ্রাফির কিছু কিছু ক্ষেত্রে একটা লিমিটেশন আছে যে বাংলাগুলো করলেও সেগুলো যেন জোর করে করা হয়। যেমন তার জন্য একটা খুব সহজ এক্সাম্পল বলি, এটা যদিও বা এই ইউনিটের নয়, আমি তোমাদের কাছ থেকে একটু জানতেও চাইবো। সেটা হচ্ছে, দেখবে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে একটি ভূমিরূপ আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের জল বারবার সামুদ্রিক ঢিবুকে ধাক্কা দিয়ে সেখানে একটা ছোট্ট গহ্বর তৈরি করছে, যাকে আমরা বলছি সামুদ্রিক গুহা। এবার সামুদ্রিক গুহাটা যখন আস্তে আস্তে ক্ষয় পেয়ে আরো বাড়ছে, ওই গুহার ভেতরে জল প্রবেশ করছে, এবং জলটা প্রবেশ করে বেশ কিছুটা ভেতরে যাবার পর হঠাৎ করে দেখা যাচ্ছে ভেতরে থাকা যে শিলাস্তর, সেই শিলাস্তর কোমল থাকার কারণে ওপরে ছাদের অংশটা ধসে পড়ে যাচ্ছে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে জলটা ওই গুহার মধ্যে দিয়ে ঢুকে ওই ছাদের মধ্যে দিয়ে ফোয়ারার আকারে বেরোচ্ছে। তোমরা বলতে পারবে সেই ভূমিরূপটার নাম কি? একদম সহজ প্রশ্ন, মনে পড়ছে? এটা আছেও তোমাদের সিলেবাসের মধ্যে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু জানিও। আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা তো প্রেজেন্টই আছো, আমার কথা কি শুনতে পাচ্ছ? একটু রেসপন্ড করো। আমি বুঝতে পারছি না যে আমার কথা প্রপারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা। একটু কেউ মাইক্রোফোন অন করেও জানিও। স্যার ওটা ব্লো হ্যাঁ, আউট হবে? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ওকে ওকে, বেশ ঠিক আছে। আমি বুঝতে পারছিলাম না, অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হয় তো, আমি ভাবছিলাম যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ বলো, কি বললে? উত্তরটা আরেকবার বলো। সঠিকই বলেছো, আরেকবার বলো। ব্লো আউট। ব্লো আউট না ব্লো হোল? ব্লো আউট যদি বলো, তাহলে সেটা বায়ুর ক্ষয়কার্যের অপসারণ সৃষ্ট না, ক্ষয়কার্যের। ব্লো হোল থেকে যে বেরিয়ে আসছে ওইটা আর কি। হ্যাঁ, আর ব্লো আউট যেটা বললে ওটাও ঠিক, ওই রকমও ভূমিরূপ আছে, কিন্তু সেটা হচ্ছে তোমার বায়ুর অপসারণ সৃষ্ট ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যাকে আমরা ব্লো আউট বলি। এবং রাজস্থানে সেই ভূমিরূপটাকে কি বলা হয় মনে আছে? হান্দ বলা হয়, তাই না? এবং পরবর্তীকালে ওই ধান দিয়ে আবার ক্ষয় পেয়ে পেয়ে কি হয় না, মরুদ্যান সৃষ্টি করে। তো এই যে ব্লো আউট যেটা, ব্লো হোল যেটা বলছি, ব্লো হোল বা গ্লুব বলে, তাই না? তো ব্লো হোল বা গ্লুবকে জানো, বাংলা বইগুলোতে লেখা থাকে ভূ বিবর্তিত গহ্বর। তো কিছু কিছু ক্ষেত্রে বাংলাগুলো খুব টাফ হয়, সেই জন্য এই সিনপটিক আর এয়ারোনটিক্যালের ক্ষেত্রে আমি আলাদা করে কোনো ইংরেজি শব্দের বাংলাটা পাইনি বলেই আমি এখানে এই দুটোর কথা উল্লেখ করলাম। এবং এগুলোর ক্ষেত্রে এটাই হয়, গতিশীলের ক্ষেত্রে ডায়নামিক হবে, আর এখানে ভৌতর ক্ষেত্রে হবে ফিজিক্যাল। আর এই দুটো সিনপটিক আর এরোনটিক্যাল। এখন প্রশ্ন হচ্ছে, স্যার সিনপটিক যেটা মেটেরোলজি, এটার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? বলছে বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার অবস্থার বিস্তারিত আলোচনা করা হয়। মানে একটা বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার যা অবস্থা রয়েছে সেটার বিস্তারিত আলোচনা হয়, তার পূর্বাভাস দেওয়ার পদ্ধতি ও এর মধ্যে অন্তর্ভুক্ত।
তার মানে আমরা প্রতিনিয়ত যেটা দেখতে পাচ্ছি যে প্রতিদিন আবহাওয়ার অবস্থা ও পূর্বাভাস প্রধান। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার সিনপটিক। আর যখনই আমরা চলে যাচ্ছি এরোনটিক্যালে, এরোনটিক্যালের ক্ষেত্রে দেখবে যে বিমান পরিবহনের জন্য বায়ুমণ্ডল অধ্যয়নের প্রয়োজন হয়। এটা খুব ইম্পর্টেন্ট। যারা বিমান চালক হয় এবং যারা কন্ট্রোল রুমে বসে বিমান যে চলছে তাকে গাইড করে বা বিভিন্ন ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে তার লোকাল যে এয়ারপোর্ট থাকে সেখানকার যে কন্ট্রোল রুম, সেখান থেকে যে তাদেরকে গাইড করা হয় যে উইন্ড ভেলোসিটি কত, এয়ার প্রেসার কত, প্লেনটা কত নটিক্যাল মাইল স্পিডে রান করছে, হ্যাঁ কতটা উচ্চতায় যাচ্ছে, কিরকম এয়ার প্রেসারে প্লেনটাকে কখন উঠতে হবে নামতে হবে, এই সমস্ত বিষয়গুলো যখন অধ্যয়ন করা হয় তাকে এরোনটিক্যাল আবহবিদ্যা বলা হয়। মানে এক্ষেত্রে বলতে পারো বিমান চালনার ক্ষেত্রে যে আবহাওয়া বিদ্যা জানার প্রয়োজন হয় তাকে বলা হয় মেটিওরোলজি, এই এরোনটিক্যাল মেটিওরোলজি। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে তার মানে বিমান চালানোর ক্ষেত্রে বা বিমান চালনার ক্ষেত্রে জন্য আলোচ্য বিষয়। তো এই চার ধরনের হয়। এটা আমি কেন বললাম, কারণ ইন্ট্রোডাক্টরি পার্টে এই জিনিসগুলো থাকে এবং এই পার্টগুলো ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয় আমরা এই ধরনের বিষয়গুলোকে ইগনোর করে চলে যাই এবং এখান থেকে প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি। সেই কারণের জন্যই আমি এই কথাটা উল্লেখ করলাম। এরপর আমরা নেক্সট যে বিষয়টায় ঢুকে যাব, একদম ডাইরেক্ট যে পয়েন্টটায় ঢুকবো সেটা হচ্ছে আমাদের টপিকের জায়গা। যে টপিকের জায়গাটা তোমাদেরও জানা আছে, সেখান থেকে কয়েকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাইছি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের টপিকের যে হেডিংটা আছে, একটা হচ্ছে অরিজিন, নেচার, কম্পোজিশন, অ্যান্ড লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার। এবার চটজলদি কয়েকটা জিনিস, মানে অনেকটা সেই র্যাপিড ফায়ার রাউন্ডের মতো আলোচনা হবে। কি বিষয় নিয়ে আলোচনা করব আমরা? বায়ুমণ্ডলের গঠন, প্রকৃতি, স্তরবিন্যাস, এগুলোকে নিয়ে একটু ডিসকাশন করব। আমাদের সবটাই জানা আছে, শুধু আমরা একটু ঝালাই করে নেব। এবার ঝালাই করে নেওয়ার মধ্যে প্রথম যে কথাটা বলার সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের বিস্তার, তাই না? এটা জানা আছে তোমাদের, বায়ুমণ্ডলের যে বিস্তার সেটা কত ভূপৃষ্ঠ থেকে? এগুলো সব তোমরা নোট পাবে। আজকের ক্লাসটা আমি শুধুমাত্র আলোচনার মধ্যে রেখেছি এবং আমার টার্গেট আছে এই বিষয়গুলোকে নিয়ে এইভাবেই এগোনো, যাতে আমরা একটা ওভারঅল নলেজ গেইন করি। তারপর আমাদের যাতে পড়তে সুবিধা হয় যে হ্যাঁ সিলেবাসের মধ্যে এই বিষয়গুলো রয়েছে, আমাদেরকে এইভাবে এগোতে হবে। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের বিস্তার কত ভূপৃষ্ঠ থেকে মনে পড়ছে? 10,000 কিলোমিটার। একদম সঠিক। বায়ুমণ্ডলের বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার। একেবারে সঠিক উত্তর। এবং বায়ুমণ্ডলের বিস্তারের মধ্যে যদি আমরা দেখি নেক্সট বিষয়, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডল বেসিক্যালি তো আমরা কি বলে থাকি, আমি ডেফিনেশনের জায়গাটাকে একবার ভার্বালি বলছি। সেখানে বলা হচ্ছে কি, যে আমাদের পৃথিবীকে চাদরের মতো বেষ্টন করে আছে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে চাদরের মতো বেষ্টন করে আছে যে বায়ু স্তর বা একটি গ্যাসীয় আবরণ, তাকেই আমরা বায়ুমণ্ডল বলছি। ঠিক আছে, তো এই যে বায়ুমণ্ডলের বিষয়টা বলা হচ্ছে, এটা ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং বায়ুমণ্ডলের বিস্তারটা সর্বাধিক থাকে কোথায় বলতো? নিরক্ষরেখায়, ক্রান্তীয় অঞ্চলে, না মেরু অঞ্চলে? তাহলে তার উত্তরটা কি হবে? বায়ুমণ্ডলের সর্বাধিক বিস্তার কোথায় লক্ষ্য করা যায়?
নিরক্ষীয় অঞ্চলে। আচ্ছা, বায়ুমণ্ডলের সর্বাধিক বিস্তার কোথায় লক্ষ্য করা যায়? না, নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। এবার ধরো, এটা তো হয়ে গেল স্যার ডাইরেক্ট কোশ্চেন। এবার ধরো তোমাদের এই কোশ্চেনটাই এলো, বায়ুমণ্ডলের সর্বাধিক বিস্তার ভালো করে বুঝবে, মানে প্রশ্ন কিভাবে সহজ থেকে কঠিন হতে পারে আমি সেই জায়গাটার উপর একটু নজর দিচ্ছি। বায়ুমণ্ডলের সর্বাধিক বিস্তার নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়, তার কারণ বলে এবার কারণগুলোকে অপশানে সাজিয়ে দিল। তো তোমাদের কি মনে হয় যে বায়ুমণ্ডলের বিস্তার সর্বাধিক নিরক্ষীয় অঞ্চলে কেন দেখতে পাওয়া যায়? কেন মেরু বা ক্রান্তীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলের চেয়ে কম বিস্তার লক্ষ্য করা যায়? উত্তর সঠিক বলেছো, কিন্তু কেন দেখতে পাওয়া যায়? তার জন্য কি কারণ হতে পারে? চেষ্টা করো, কি মনে হচ্ছে তোমাদের কি হতে পারে? পারা যাবে? অক্ষাংশগত কারণে। অক্ষাংশগত কারণে? আচ্ছা, কিরকম? মানে ব্যাপারটা সম্পূর্ণভাবে পরিষ্কার হলো না। অক্ষাংশগত কারণের জন্য যদি আমি দেখি, ক্রান্তীয় অঞ্চলেও তো অক্ষাংশ আছে, নিরক্ষীয় অঞ্চলেও অক্ষাংশ আছে, তাহলে অক্ষাংশগত কারণের সাথে সর্বাধিক বিস্তারের এক্সাক্ট পার্থক্যটা কি? বাকিরাও একটু চেষ্টা করো। ও একা কেন চেষ্টা করবে? তোমরাও একটু বলো, তোমাদের মতামত দাও। ভুল হোক অসুবিধা নেই, ভুলটা এখানে হোক, পরীক্ষার হলে না হলেই হলো। কি মনে হয় কি হবে বা কি হতে পারে? তোমাদের যা মনে হচ্ছে বলো না। একটু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তোমরা বলবে আমি তত তাড়াতাড়ি এগোবো। আর যদি না পারো সেটাও একটু বলে দাও যে স্যার হচ্ছে না, পারছি না। একজন দুজন অন্তত একটু রেসপন্স করে, একজন কেন করবে তোমরা একটু বলো। কি মনে হয়? আচ্ছা, অপশন দেবো আমি, চলো অপশন দিচ্ছি। বায়ুমণ্ডলের সর্বাধিক বিস্তার নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়, তার কারণ হচ্ছে এটি একটি গ্যাসীয় আবরণ, ওই জন্য অনেকটা বেশি পরিমাণ বিস্তার লাভ করে থাকে। দ্বিতীয় অপশন, দ্বিতীয় অপশন হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে আহ বায়ুমণ্ডলের বিস্তার কম। তৃতীয় অপশন, পৃথিবীর আবর্তন গতির কারণে একটি কেন্দ্রাতিক বলের সৃষ্টি হচ্ছে, যে কারণে এই বিস্তারের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থ অপশন, এর মধ্যে সবকটি। কি হবে উত্তর? হবে না? তাও হচ্ছে না? বলে দিই সঠিক উত্তর। বায়ুমণ্ডলের সর্বাধিক বিস্তার, এবং এটাকে যদি আমরা একটু ডায়াগ্রামেটিক ওয়েতে দেখি, যেমন ধরো এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীকে ঘিরে এইভাবে বায়ুমণ্ডলের বিস্তার রয়েছে। ঠিক আছে, বায়ুমণ্ডলের বিস্তারটা কিন্তু এরকম। এবং যে উত্তরটাও বললো সেটা একদমই সঠিক, যে বায়ুমণ্ডলের বিস্তারটাকে যদি আমরা একটু ফলো করি, তাহলে দেখবো যে নিরক্ষীয় অঞ্চলের দিকে কিন্তু বিস্তারটা সবচেয়ে বেশি, আর মেরু অঞ্চলের দিকে সবচেয়ে কম। কেন? না, পৃথিবী যখন বনবন করে ঘুরছে, মানে আবর্তন করছে, তখন আবর্তন করার ফলে পৃথিবী থেকে তৈরি হচ্ছে কেন্দ্রাতিক বল, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স। নিশ্চয়ই মনে পড়ছে নামটা। তো এই কেন্দ্রাতিক বল এর তীব্রতা বা সবচেয়ে বেশি থাকে কোথায়? না, নিরক্ষীয় অঞ্চলে। কেন? কারণ আমরা জানি নিরক্ষ রেখা বরাবর পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি, 1680 কিলোমিটার প্রতি ঘন্টায়। প্রতি ঘন্টায় 1680 কিলোমিটার বেগে ছুটছে। একটু ভেবে দেখো, জাপানের বুলেট ট্রেন যেটা 603 না 604 কিলোমিটার প্রতি ঘন্টায় ছোটে, সেখানে 1680 কিলোমিটারের গল্প পাচ্ছি আমরা। তার মানে কতটা পরিবর্তন, কতটা তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে।
তাহলে বায়ুমণ্ডলের সর্বাধিক বিস্তার আমরা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাচ্ছি। কেন? তার কারণ হচ্ছে পৃথিবীর এই কেন্দ্রাতিক বলের কারণ। ঠিক আছে, তাহলে যদি মনে হয় এই তোমরা এই ইনফরমেশন গুলোকে যদি নোট করতে থাকো, তাহলে তার পাশে বায়ুমণ্ডলের সর্বাধিক বিস্তার নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় কারণ পৃথিবীর কেন্দ্রাতিক বলের জন্য, এই কথাটা শুধু লিখে রেখে দাও। আমি চলে আসছি পরের ইনফরমেশন। নেক্সট ইনফরমেশন কি? আর এটার রেসপেক্টে যদি আমাকে বলো যে স্যার একটা এক্সাম্পলও যদি বলেন, তাহলে এক্সাম্পল বলি। যেমন আমরা জানি আমাদের বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা বসবাস করি, তাহলে তার উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। আমরা বসবাস করি বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে, তাই না? ট্রোপোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার? ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার স্তরে যদি একটু খেয়াল করো, তাহলে নিরক্ষরেখা বরাবর বায়ুমণ্ডলের বিস্তার কত জানো? নিরক্ষরেখা বরাবর বায়ুমণ্ডলের বিস্তার হচ্ছে 17 থেকে 18 কিমি। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো, 17 থেকে 18 কিলোমিটার। আর সেই জায়গায় তোমরা যদি মেরুতে দেখো যে মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের বিস্তার কত, তখন এটা এর থেকে 10 মাইনাস 8 হয়ে কিমি। যাচ্ছে, হয়ে যাচ্ছে মাত্র 8 কিলোমিটার। আর এইটাই যখন তোমরা চলে আসবে গড় বিস্তার, তখন এর মাঝামাঝি হয়ে গিয়ে সেটা হয়ে যাবে 13 কিলোমিটার। তার মানে বুঝতেই পারছো বায়ুমণ্ডলের বিস্তার কোথায় সবচেয়ে বেশি, তাহলে উত্তর হবে নিরক্ষরেখা বরাবর। আমি ওটার সাপেক্ষে একটা এক্সাম্পলও তোমাদের সামনে তুলে ধরলাম। এবারে চলে আসছি আমরা পরের ইনফরমেশনে। এটা তো গেলই। আশা করি আমি যে বিষয়গুলো বলছি তোমরা নোট করছো, তোমাদের কাজে লাগবে এগুলো, তোমরা নোট করতে থাকবে। এছাড়াও তোমরা আরো ইনফরমেশন পাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো ডাউট নেই। এবারে চলে আসছি আমরা পরের ইনফরমেশনে। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের আমরা যদি দেখি যে বায়ুমণ্ডলের গঠন, ঠিক আছে? তো বায়ুমণ্ডলের গঠনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, বায়ুমণ্ডলের মধ্যে কি রয়েছে? গ্যাসীয় পদার্থ। বায়ুমণ্ডলের গঠনের মধ্যে তোমরা বলছো যে একটি মাত্র উপাদান রয়েছে এবং সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, তাই তো, বা গ্যাসীয় উপাদান। আর কিছু আছে কি বায়ুমণ্ডলের মধ্যে? হ্যাঁ স্যার জলীয় আছে, বাষ্প। আর ধূলিকণা আছে। এক্স্যাক্টলি, তার মানে কটা হলো? তিনটে তিনটে। উপাদান হলো স্যার। এবং তিনটে উপাদান কি কি? এই তিনটে উপাদানের মধ্যে উপাদান নম্বর 1 সেটা হচ্ছে গ্যাসীয় উপাদান। উপাদান নম্বর 2 স্যার, সেটা হচ্ছে জলীয় বাষ্প। উপাদান নম্বর 3 যাকে আমরা ধূলিকণা বলি, একে আবার গ্রিক ভাষায় কি বলা হয়? এরোসল, তাই তো? গ্রিক ভাষায় এটাকে এরোসল বলা হয়। এরো মানে হচ্ছে এয়ার, আর সল মানে হচ্ছে ওই ডাস্ট পার্টিকেল, মানে ধুলো। ঠিক আছে, ধুলোকণাকেই বলা হচ্ছে আর কি, বায়ুর ধূলিকণা। বায়ুর ধূলিকণা বলেই এটাকে এরোসল বলা হচ্ছে, এটা গ্রিক ভাষার এই প্রতিশব্দ। এখন ঘটনা হচ্ছে যে এই উপাদানের মধ্যে জিনিসটা একদম সহজ করে দিচ্ছি, এই জলীয় বাষ্প আমাদের বায়ুমণ্ডলের নিচের স্তরেই ম্যাক্সিমাম লক্ষ্য করা যায়। আর ধূলিকণাও তাই, আমাদের বায়ুমণ্ডলের নিচের স্তর থেকে যত উপরের স্তরের দিকে যাব তত ধূলিকণার পরিমাণ ক্রমশ কমতে থাকে। তার মানে একটা বিষয় পরিষ্কার যে আমাদের বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস রয়েছে তার মধ্যে একদম নিচের স্তর, বিশেষত ট্রোপোস্ফিয়ারেই আমরা ম্যাক্সিমাম পরিমাণে জলীয় বাষ্প এবং ধূলিকণার অস্তিত্বকে পেয়ে থাকি, যেটা প্রায় 90% অব্দি থাকে, অ্যাপ্রক্স 90% জলীয় বাষ্প এবং ধূলিকণা, ওয়াটার ভেপার আর ডাস্ট পার্টিকেলস। এবার যখন আমরা গ্যাসীয় উপাদানের জায়গাটায় চলে আসবো, যে গ্যাসীয় উপাদানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু ম্যাক্সিমাম জায়গা নিয়ে জড়িয়ে আছে। ওই জন্যই বায়ুমণ্ডল কিন্তু একটা গ্যাসীয় আবরণ বলা হয়, কারণ তার মধ্যে গ্যাসীয় উপাদানের পরিমাণই বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, বায়ুমণ্ডলের মধ্যে কি এই তিনটি উপাদান থাকাই অবশ্যম্ভাবী, হ্যাঁ কি না? চট জলদি বলো। বায়ুমণ্ডলের মধ্যে এই তিনটে উপাদান থাকাই কি অবশ্যম্ভাবী, না গ্যাসীয় উপাদান থাকলেও আমাদের কাজ মিটে যাবে? আচ্ছা, তিনটে থাকাটাই তো বলে শ্রেয় শ্রেয়, তাই তো? কেন শ্রেয়?
আমি তো শুধু তো গ্যাসীয় উপাদান থাকলে যে জলীয় বাষ্প ধূলিকণার জন্য যে অদত্ত বা বৃষ্টিপাত এগুলো হয়, সেগুলো তো শুধু গ্যাসীয় উপাদানের জন্য তো হয় না। তার মানে যেটা দাঁড়ালো যে জলীয় বাষ্প এবং ধূলিকণা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজ যদি জলীয় বাষ্প বা ধূলিকণা আমাদের পৃথিবীর মধ্যে না থাকতো, তাহলে জল বাষ্প হয়ে ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হতে পারতো না, এবং তার থেকে বৃষ্টিপাতও হতে পারতো না। এখন প্রশ্ন হচ্ছে, স্যার মেঘ আর বৃষ্টিপাতের সাথে কি সম্পর্ক? মেঘ এবং বৃষ্টিপাত হচ্ছে এমন জিনিস যা আমাদের পৃথিবীর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে, তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। আর তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় বলেই আজকের আমাদের পৃথিবী, আমাদের সৌরজগতের মধ্যে মানে আমাদের মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার মধ্যে যে কটা গ্রহ আছে তার মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব প্রমাণিত হয়েছে এখনো পর্যন্ত। অন্য কোনো গ্যালাক্সিতে প্রাণের অস্তিত্ব আছে কি নেই সেটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে চলেছে। সেখানে অনেক রকমেরই তথ্য আমাদের সামনে তুলে উঠে আসে, কিন্তু কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেগুলো নিয়ে এখন আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। এখন আমাদের যেটা জানার বিষয় যে হ্যাঁ, বায়ুমণ্ডলের গঠন বা উপাদানের মধ্যে যে তিনটে উপাদান আছে স্যার, তিনটেই লাগবে, তিনটে ছাড়া বায়ুমণ্ডল গঠিত হতে পারে না বা পারবে না। এবার এটা তো গেল। এবং বায়ুমণ্ডলের মধ্যে জলীয় বাষ্পের ক্ষেত্রে আমরা মেজর পোর্শন অফ ওয়াটার ভেপার আমরা দেখতেই পাচ্ছি যে 90% অফ ওয়াটার ভেপার এবং ডাস্ট পার্টিকেল সেটা আমাদের ট্রোপোস্ফিয়ার স্তরেই লক্ষ্য করা যায় ম্যাক্সিমাম পরিমাণে। এবার এর মধ্যে এখানে যেটা বলার বিষয় এই বায়ুমণ্ডলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই যে গ্যাসীয় উপাদানটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্যাসীয় উপাদানের আবার অনেকগুলো ভাগ আছে, অনেক ধরন আছে। গ্যাসীয় উপাদানের মধ্যে যদি আমরা দেখতে যাই তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস আছে? তাহলে উত্তর হবে নাইট্রোজেন। এটা তো আমরা সকলেই জানি, তাই না? নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেনের পরিমাণ স্যার কত স্যার? নাইট্রোজেনের পরিমাণ 78 হচ্ছে 78.08 পার্সেন্টেজ। ভালো কথা। আচ্ছা স্যার, গ্যাসীয় উপাদানের মধ্যে দ্বিতীয় স্থানে কে আছে? অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন। ভালো কথা। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কত দেখতে পাচ্ছি? তাহলে হচ্ছে 20.946। এটাকেই কিছু কিছু বইয়ে লেখা থাকে 95, কারণ যেহেতু পয়েন্টের দ্বিতীয় ডিজিটের পর তৃতীয় ডিজিটটা 5 বা তার বেশি, সেই জন্য 9-এর পরের সংখ্যাটা 1 যোগ হয়ে 0.95 হয়। কিছু কিছু বইয়ে 20.95 লেখা থাকে, সেটাও একদমই সঠিক, ভুল নয়। এইবার আমার যেটা প্রশ্ন তোমাদের কাছে যে স্যার সবচেয়ে বেশি তো নাইট্রোজেন দেখা যাচ্ছে, তারপরে স্যার অক্সিজেন, এবং 78 আর 20 যোগ করলে 98 হয়েই যাচ্ছে, তারপরে এখানে 0.08 আর 94 যোগ করলে মোটামুটি স্যার 99 প্রায় হয়েই যাচ্ছে। এরপরে প্রায় 1% যে পার্টটা রয়েছে, সেই পার্টটার মধ্যেই আমাদের বায়ুমণ্ডলের বাকি গ্যাসীয় উপাদানগুলো রয়েছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন তোমাদের কাছে, খুব সহজ প্রশ্ন, সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদান তার মধ্যে তৃতীয় সর্বাধিক গ্যাসীয় উপাদানটির নাম কি? প্রথম তো নাইট্রোজেন, দ্বিতীয় আর্গন। অক্সিজেন, তৃতীয় কে? ভেরি 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 গুড। এটাই অনেকে ভুল করে কি বলে ফেলে না, কার্বন ডাই অক্সাইড। উত্তর হবে আর্গন। ভেরি গুড। আর্গন, যেটা হচ্ছে 0.934% রয়েছে। চতুর্থ স্থানে কে রয়েছে? তখন আমরা পাবো সেই গ্যাসীয় উপাদানকে, যে গ্যাসীয় উপাদান উদ্ভিদেরা দিনের বেলা গ্রহণ করে আর রাত্রিবেলা আমাদের জীব জগতের মতোই, প্রাণী জগতের মতোই হয়ে যায়, রাত্রিবেলায় তারা ত্যাগ করে। তাহলে কি হবে সেটা? কার্বন ডাই অক্সাইড, তাই তো? 0.03 হয়ে গেল। তো এত অব্দি বলে রাখলাম কারণ আমার তৃতীয়র বিষয়টা একটু জানার ছিল তোমাদের কাছ থেকে, সেই জন্য সেই জায়গাটা একটুখানি আমরা আলোচনা করে নিলাম। এরপর আমাদের যে মেন বিষয়, বায়ুমণ্ডলের গঠন তো হয়ে গেল স্যার, এরপরে হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এবার বায়ুমণ্ডলের স্তরকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, তাহলে তার উত্তর কি হবে? এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের জায়গাটা যদি আমরা একটু নজর দিই, তাহলে বায়ুমণ্ডলের স্তরকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি? ঠিক উত্তরটা চাই তোমাদের কাছ থেকে।
বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বা বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ যদি আমি বলি, তাহলে তাকে আমরা কতগুলো ভাগে ভাগ দুই করি? ভাগে ভাগ করি, দুই ভাগে। কি কি দুই ভাগ? সম সমমণ্ডল আর বিষমমণ্ডল। উত্তর ভুল হয়ে গেল। না স্যার, উপাদান আর উষ্ণতার ভিত্তিতে কি? এক্স্যাক্টলি। হ্যাঁ স্যার, স্যার স্যার এটাই হয়। ঠিক আছে, এই ছোট ছোট জায়গাগুলোকেও আমাদের সমান গুরুত্ব দিতে হবে। কেন জানো? কারণ খুব হাস্যকর লাগবে শুনতে, তাও এটা বলাটা উচিত বলে আমার মনে হচ্ছে, যে আগে যেটা হতো যে এই 2 নম্বরের প্রশ্ন আসতো, উত্তর লিখতে হতো। তোমরা শুনেছো কিনা জানি না, 2010 সালের আগে এটা হতো জানো। ওই প্রথম দিকে 20টা প্রশ্ন রেসপেক্টে ছিল, পরে সেই প্রশ্নের সংখ্যাটা বাড়িয়ে 30টা করেছিল। মানে 30 × 2, 30টা প্রশ্ন 2 নম্বরের উত্তর লিখতে হবে, সেটা তুলনামূলক সহজ ছিল। কিন্তু যখন থেকে এমসিকিউ হয়ে গেল, ব্যাপারটা হয়ে গেল তুলনামূলক বেশ কিছুটা জটিল। কেন? তার কারণ হচ্ছে আমি যাই পড়ি না কেন, আমাকে সেই পড়াটাই অত্যন্ত সচেতন ভাবে পড়তে হবে। কারণ কোথা দিয়ে প্রশ্ন কিরকম ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দেবে, অপশন থাকবে, তার মধ্যে সঠিক উত্তরও থাকবে, আবার ভুলিয়ে দেওয়ার জন্য তার কাছাকাছিও অপশন থাকবে। তো সেগুলোকে সঠিকভাবে না পড়লেই উত্তর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। একদমই তাই। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এবং বায়ুমণ্ডলকে যদি আমরা দেখি, তাহলে বায়ুমণ্ডলকে কিন্তু আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। এবং দুটো ভাগ কি কি? একদম সঠিক বলেছে। একটা হচ্ছে স্যার উষ্ণতার তারতম্য অনুযায়ী, আরেকটা হচ্ছে স্যার বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুযায়ী। এবার উষ্ণতার তারতম্যে আসার আগে আমি একটু রাসায়নিক গঠনে যেতে চাইছি, কারণ রাসায়নিক গঠনের জায়গাটা অতি সংক্ষিপ্ত। রাসায়নিক গঠন অনুযায়ী যদি দেখা যায়, তাহলে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, তাহলে তার উত্তর কি হবে? ওই তো স্যার, ওই দাদাটা বললো তো 2 ভাগে। না, রাসায়নিক গঠনকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। ওটার তো দুটো ভাগ হয়ে গেল, কিন্তু রাসায়নিক গঠনকে আবার 4টে ভাগে ভাগ করতে পারি। বুঝতে পেরেছো? পারমাণবিক অক্সিজেন স্তর, নাইট্রোজেন স্তর, হিলিয়াম আর হাইড্রোজেন। হাইড্রোজেন স্তর স্যার। তবে এখানে একটু একটা একটা শব্দ তুমি শুধু বাদ দিয়ে ফেলেছো, কোনটা বলো তো? সেটা হচ্ছে আণবিক নাইট্রোজেন। আণবিক নাইট্রোজেন স্তর। হ্যাঁ, এই আণবিক শব্দটা বাদ চলে গেছে। যাই হোক, এবার সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে একদম প্রথম যে স্তরটি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে, সেই স্তরটার দিকে যদি আমরা নজর দিই, তাহলে একদম প্রথম স্তরটা কি আছে? পারমাণবিক অক্সিজেন স্তর না আণবিক নাইট্রোজেন স্তর? কোনটা হবে? স্যার নাইট্রোজেন, আণবিক নাইট্রোজেন স্যার, ওটাই তো হওয়ার কথা। আণবিক নাইট্রোজেন স্তর, ওটাই হওয়ার কথা। যেহেতু নাইট্রোজেনের পরিমাণটা বেশি। অক্সিজেন আচ্ছা, স্তর স্যার। প্রথম আসছে পারমাণবিক অক্সিজেন স্তর। আমি এখানে শর্টে লিখলাম, ঠিক আছে, পারমাণবিক O2। তারপরে হচ্ছে আণবিক N2। তারপরে হচ্ছে হিলিয়াম স্তর। আর তারপর হচ্ছে হাইড্রোজেন স্তর। সবচেয়ে হালকা বায়ু তো, ওই জন্য সবার উপরে গিয়ে অবস্থান করে। ঠিক আছে, হিলিয়ামও হালকা, হাইড্রোজেনও হালকা। হাইড্রোজেন হিলিয়ামের থেকেও হালকা পায়। ঠিক আছে, এবার যদি এদের ক্ষেত্রে এখান থেকে আর একটাই মাত্র প্রশ্ন আসতে পারে, এখান থেকে আর অন্য কোনো প্রশ্ন আসার জায়গাই নেই, সেটা কি? এদের প্রত্যেকের উচ্চতা কত, মানে কত থেকে কত কিলোমিটারের মধ্যে এদের বিস্তার। তাহলে এটা হচ্ছে কত? এটার ক্ষেত্রে হচ্ছে 90 থেকে 200। 200 এটা থেকে 1100। 200 থেকে 1100। এবার কিছু কিছু 1100 নব্বই থেকে গড়িয়ে 3500। 1100 থেকে 3500। 3500 থেকে 940, 960। হ্যাঁ, 3500 থেকে, দাঁড়া, একদম শেষ স্তর, মানে শেষ মাথা, ওই 10,000ই ধরতে হবে, কারণ ওটাই একদম শেষ অংশ।
ততদূর পর্যন্ত আমরা হাইড্রোজেন পাচ্ছি, মানে অনেকটা বেশি বিস্তার পাচ্ছি। এবার উষ্ণতার তারতম্য অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে তাকে ভাগ করা হচ্ছে কতগুলো ভাগে। এর মধ্যে ওই ভাগটা চলে আসবে। কোন ভাগটা আসবে? সমমণ্ডল আর বিষমমণ্ডল। সমমণ্ডল মণ্ডল। সমমণ্ডলকে যদি দেখতে যাই, সমমণ্ডলকে মেসোস্ফিয়ার আমরা পর্যন্ত। একদমই তাই, এর তিনটে অংশ। বিষমমণ্ডল দেখতে গেলে এরও তিনটে অংশ, এবং এগুলো আমরা জানি। প্রথমেই হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এদিকে হবে আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এবার স্যার এখানে ম্যাগনেটোস্ফিয়ার, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো বলো বলো। বলছি স্যার, ওই ম্যাগনেটোস্ফিয়ার কোনো কোনো বইতে বলছে কোনো অস্তিত্বই নেই আর বর্তমানে ওটা মানে হ্যাঁ বইতে নেই বলছে আর কি। হ্যাঁ, এইবার এখানে আসি। আহ এই ম্যাগনেটোস্ফিয়ারের বিষয়টা নিয়ে না, ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়, এক্সোস্ফিয়ার তো অত্যন্ত হালকা স্তর, তার বাইরের অংশটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। হ্যাঁ, এবার আমি যদি একদম রিসেন্ট তোমার মাধ্যমিকের বইয়ের জায়গাটায়ও যদি নজর দিই, এবার বলতে পারো স্যার এখানে গ্রাজুয়েট লেভেলে আমি পরীক্ষা দেবো, আপনি মাধ্যমিক বইয়ের কথা বলছেন। দেখো, তোমরা তো চাকরিটা তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেখানকারই যে একদম নতুন সিলেবাসের বই। এবং এর সাথে আমি আরেকটা কথা যুক্ত করব, সেটা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে 11 এবং 12 এর যে সেমিস্টার করেছে, সেখানে সেমিস্টার 3 যেটা আছে এইচএস এর, সেখানেও তোমার এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা রয়েছে সেমিস্টার 3, মানে 12 এর ফার্স্ট এটা। সেইখানেও যদি একটু নজর দেওয়া যায়, সেখানেও আমি বই ফলো করে দেখেছি, সেখানেও ম্যাগনেটোস্ফিয়ারের কথাটা উল্লেখ আছে। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তো ওখানেই রয়েছে। অস্তিত্ব নেই বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু কি কেন অস্তিত্ব নেই? এতদিন তো আমরা সেই জায়গাটা সম্বন্ধে জেনে আসছিলাম, হঠাৎ করে তার অস্তিত্ব যদি বিলীন হয়, তার পেছনে যুক্তিটা কি? সেই যুক্তিটা দেখবে অনেক বইয়ে লেখা নেই। তুমি যেটা বলছো, আমি তোমার কথা একদম অস্বীকার করছি না, আমিও পেয়েছি এই তথ্য। কিন্তু ঘটনা হচ্ছে, তথ্যটাকে সম্পূর্ণভাবে যুক্তি সহকারে ব্যাখ্যাটা দেওয়া নেই বলেই আমাদের ক্ষেত্রে অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যায় যে কেন এটা নেই আর কেন এখানে হবে না। এগুলো আছে, এগুলো আমাদের ভারতের ভূগোল পড়তে গেলে এরকম অনেক তথ্য পাই, যে তথ্যগুলো আমাদের মনে হয় যে এই তথ্যগুলো কেন এখানে দিয়েছে, এর পেছনে কারণ কি, যুক্তি দিয়ে আলোচনা করা থাকে। একটা সময় আমরা পড়তাম যে ভারতের উচ্চতম জলপ্রপাত যোগ জলপ্রপাত, এই পড়েই আমরা বড় হয়ে এসেছি। একটা সময় আমরা পড়তাম যে ভারতের পূর্বঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ মহেন্দ্রগিরি এবং পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ হচ্ছে কলসুবাই। এখন সব তথ্য পাল্টে গেছে, যোগ জলপ্রপাত হয়ে গেছে কাঞ্চিকল, পূর্বঘাটের উচ্চতম শৃঙ্গের নাম হয়ে গেছে জিন্দাগাডা, পশ্চিম ঘাটের উচ্চতম শৃঙ্গের নাম হয়ে গেছে আনাইমুদি, যেটা আমরা আগে আনাইমালাই পর্বতের আনাইমুদি পড়তাম। তো এই তথ্যের পরিবর্তন হচ্ছে, কিন্তু কেন হলো? কেন এই তথ্যগুলোর আগের এর অস্তিত্ব ছিল না, এখন হঠাৎ করে কেন পরিবর্তন হলো? এর ব্যাখ্যাগুলো অনেক সময় অনেক জায়গায় পরিষ্কার করে দেওয়া থাকে না, থাকেই না বলতে পারো। তো আমি এইটুকু বলছি তোমাদেরকে, নিশ্চিতভাবে একদম নতুন সিলেবাসের এই বছরের পাবলিশড হওয়া নতুন বইও, এইচএস এর বইও ম্যাগনেটোস্ফিয়ারের কথা উল্লেখ আছে, এবং নামী লেখকের বইয়ে উল্লেখ আছে। মানে এমন লেখকের বইয়ে উল্লেখ আছে, তিনি নিজে একজন কলেজের প্রফেসর, তার বইয়ে সেই তথ্য উল্লেখ আছে। ফলে এই বিষয়গুলো তোমরা নিশ্চিন্তে পড়তে পারো, ম্যাগনেটোস্ফিয়ার সংক্রান্ত তথ্য অবশ্যই তোমরা পড়ে যাও। আমি কি বলতে চাইলাম আশা করি বুঝতে পারলে।
এইবার হ্যাঁ স্যার। এগুলো নিয়ে চটজলদি কয়েকটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। যেমন আমি কয়েকটা প্রশ্ন করব, তোমরা কয়েকটা উত্তর পটাপট দেবে। যেমন কি প্রশ্ন, একটু এলোমেলো ভাবেই করব। প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার যেটা। আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরকে অ্যাপালটন স্তর বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে অ্যাপালটন স্তর বলা হয়? পারা যাবে? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, মনে আসছে কিন্তু বলতে পারছি না আর কি। ওকে, বলে দিই। এটারও উত্তর হবে আয়নোস্ফিয়ার। বেসিক্যালি কি জানো তো, আয়নোস্ফিয়ারকে চারটি উপস্তরে ভাগ করা যায়। চারটি নয়, সরি, তিনটি উপস্তরে ভাগ করা যায়। একটা ডি স্তর, একটা ই স্তর, একটা এফ স্তর। এবার এফ স্তর যেটা আছে সেটাকেই অ্যাপলটন স্তর বলা হয়, মানে DEF। এফটা তার একদম অপরের স্তর। সেটা হচ্ছে 120 থেকে 400 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। সেই স্তরটার একটা নাম দেওয়া হয়েছে বিজ্ঞানীদের তরফ থেকে, এটাকে অ্যাপলটন স্তর বলা হয়। এটার ক্ষেত্রে মেনলি যেটা দেখা যায় যে এটি আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তর, মানে আয়নোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে প্রায় সেই জায়গায় যেখানে আয়নোপজ আছে। এবং বলা হচ্ছে এই স্তরে অতিবেগুনি রশ্মি পারমাণবিক অক্সিজেনকে আয়নিত করে, মানে আল্ট্রাভায়োলেট রে পারমাণবিক যে অক্সিজেন রয়েছে তাকে আয়নিত করছে। ঠিক আছে? এবং পারমাণবিক অক্সিজেনের ক্ষেত্রে একটু মিলিয়েও দেখে নাও, এখানে বলেছে 120 থেকে 400, তার মানে 90 থেকে 200-র মধ্যে সেই ক্রাইটেরিয়াটা কিন্তু ম্যাচ করছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। বায়ুমণ্ডলের এর মধ্যে কোন স্তরটি, এই 6টি স্তরের মধ্যে কোন স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা স্তর? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, ভেরি গুড। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে আহ হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের আধিক্য সবচেয়ে বেশি? দুটো গ্যাসেরই আধিক্য বেশি, সেটা কোন স্তর? বলে দেবো? এক্সোস্ফিয়ার। একদম তাই, উত্তর হবে এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরটিকে সর্বাধিক শীতলতম স্তর বলা হয়? মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়? ট্রোপোস্ফিয়ার। উত্তরটা তো অসম্পূর্ণ রইল। স্যার ওটা দুটো স্তর, ট্রোপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। এক্স্যাক্টলি, এইবার উত্তরটা কমপ্লিট হলো। বায়ুমণ্ডলের এই 6টি স্তরের মধ্যে দুটি স্তর আছে যে দুটো স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। একদম সঠিক। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটিকে ওজোনোস্ফিয়ারও বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে ইলেকট্রন ও প্রোটন থাকে? আয়নোস্ফিয়ার। ভুল। আয়নোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন থাকে, ধনাত্মক আর ঋণাত্মক আয়ন, যেটা সূর্যের তাপে, সূর্য থেকে আগত রশ্মির দ্বারা আয়নিত হয়, মানে ইলেকট্রোম্যাগনেটিক চার্জ হয়, সেটা আয়নোস্ফিয়ারে থাকে। ধনাত্মক আর ঋণাত্মক আয়ন থাকে বলেই তার নাম আয়নোস্ফিয়ার। কিন্তু ইলেকট্রন আর প্রোটন কণা কোথায় থাকে, বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে ইলেকট্রন আর প্রোটন কণা? বলে দেব, ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ইলেকট্রন আর প্রোটন কণা থাকে, এবং সেটাই যখন সৌর রশ্মির দ্বারা চার্জ আপ হয়, মানে তড়িদাহত হয়, তখনই সেখানে দুটো প্যারালালি বা সমান্তরালে দুটো আলোর বলয় তৈরি হয়। এই আলোর বলয়টি আবিষ্কার করেছিলেন কি?
ভ্যান অ্যালেন বিকিরণ। একদমই, মানে আবিষ্কার করেছিলেন ভ্যান অ্যালেন, তারই নামানুসারে নাম দেওয়া হয়েছে ভ্যান অ্যালেন বিকিরণ বল। একদম সঠিক। বায়ুমণ্ডলের কোন স্তরে শক্তি মেঘ দেখা যায়, যেটাকে নকটিলুসেন্ট ক্লাউড বলে থাকি আমরা? চাইলে নোট করে রাখতে পারো। ইলেকট্রন প্রোটন দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, আর শক্তি মেঘ মানে নকটিলুসেন্ট ক্লাউড সেটা বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ারে। না, তার আগের স্তরে। মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্ট্র্যাটোস্ফিয়ার এমনিতেই ঝড় ঝঞ্ঝাবিহীন, কিন্তু এখানে এই ধরনের ঝঞ্ঝাবিহীন এক ধরনের মেঘ দেখা যায়, যে মেঘ থেকে বৃষ্টিপাতও হয় না। ঠিক আছে, তাকে বলা হয়। বায়ুমণ্ডলের সবচেয়ে সহজ প্রশ্ন, আমি চাইবো এই উত্তরটা অনেকজনই বলবে। বায়ুমণ্ডলের কোন স্তরটিকে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরটিকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ার। কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত সমস্ত কিছু এই স্তরে দেখা যায়। ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত সমস্ত কিছুই দেখা যায় বলে একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। একদম সঠিক। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরের সর্বশেষ সীমা, যেটাকে আমরা ট্রোপোপজ বলে থাকি, সেখানের উষ্ণতা কত থাকে? -50° কাছাকাছি। আরো বেশি, -60 থেকে -80 ডিগ্রি, মানে -60 থেকে -80 ডিগ্রি সেন্টিগ্রেড মতো লক্ষ্য করা যায় ট্রোপোস্ফিয়ারে। সেটাই স্ট্র্যাটোস্ফিয়ারে এসে স্ট্র্যাটোপজে গিয়ে উষ্ণতা বাড়তে বাড়তে দাঁড়ায় 0 ডিগ্রিতে। সেই স্ট্র্যাটোস্ফিয়ার থেকে যখন আমার মেসোস্ফিয়ারে যায়, উষ্ণতা কমতে কমতে হয়ে যায় -100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই জন্য মেসোস্ফিয়ারকে শীতলতম স্তর বলে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড বা মহাজাগতিক বস্তু এসে পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে। কেন হয়? শীতল স্তর। এক্স্যাক্টলি। এবং তার মধ্যে দিয়ে যখন তীব্র গতিবেগে ওই মহাজাগতিক বস্তু ভূপৃষ্ঠের দিকে এগিয়ে আসে, তখন ওই ফ্রিকশনাল ফোর্স মানে ঘর্ষণ শক্তিজনিত কারণে সেই মহাজাগতিক বস্তু অতি দ্রুত পুড়ে ছাই হতে থাকে। কিন্তু যদি সেটা প্রকাণ্ড আকারের হয়, তখন মেসোস্ফিয়ার স্তর অতিক্রম করে যদি একবার যায়, তখন তাকে পুড়ে ছাই করার মতো ক্ষমতা আর পরবর্তী দুটো স্তরে থাকে না। তখন সেটা পৃথিবীর পক্ষে এসে আঘাত করে। এরকম উদাহরণ আমরা অতীতে অনেক পেয়েছি। আর বায়ুমণ্ডলের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওজোনোস্ফিয়ার তো বলেই দিলাম। এখন ওজোনোস্ফিয়ারের কাজ কি সেটা আমরা জানি, যে সে অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। এখন ঘটনা হচ্ছে, তার উপরে ভিত্তি করে যদি জিজ্ঞাসা করি যে অতিবেগুনি রশ্মিকে তো শোষণ করে পৃথিবীকে বাঁচাচ্ছে, যে কারণের জন্য ওজোন গ্যাসকে আমরা পৃথিবীর নিরাপদ ছাতা বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই নিরাপদ ছাতার মধ্যেও তো গহ্বর দেখা গেছে। সেই গহ্বরটি পৃথিবীর কোথায় দেখা গেছে, এবং সেই আন্টার্কটিকায়। গহ্বর কে আবিষ্কার করেছিলেন? হ্যাডলি হ্যালি। না। ডবসন। না, ডবসন তো একক। ওজোন স্তরের ঘনত্ব যে পরিমাপ করা হয়, পরিমাপ করার পর সেটা যে এককে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ডবসন। আর এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে না, তার আগে এই উত্তরটা বলো যে আহ, ওই ওজোন গহ্বরটি কে আবিষ্কার করেছিল? এক তো আবিষ্কার হয়েছিল দক্ষিণ মেরু আন্টার্কটিকাতে, আবিষ্কারটা করেছিলেন ডক্টর জে.সি. ফারম্যান। ঠিক আছে, 1985 সালে তিনি আবিষ্কার করেছিলেন। তার সাথে একটা বড় টিম গিয়েছিল এই রিসার্চ ওয়ার্ক করতে। সেখানে তিনি আবিষ্কার করেছিলেন যে এই অঞ্চলে বায়ুমণ্ডলের ওজনের ঘনত্ব অত্যন্ত কমে গেছে। এবার যদি জিজ্ঞাসাই করা হয় যে কেন আন্টার্কটিকাতেই ওজোন গহ্বর পেল, আন্টার্কটিকা তো শীতলতম জায়গা, কিন্তু কেন সেখানেই ওজোন গহ্বর পাওয়া গেল, আর কোথাও পাওয়া যায়নি কেন? এটাই আজকের লাস্ট প্রশ্ন, কেন আন্টার্কটিকাতেই ওজোন গহ্বর পাওয়া গেল?
হবে? বলি। স্যার ওখানে আন্টার্কটিকায় বরফ গলতে শুরু করে আর উষ্ণতা অধিকারে বৃদ্ধি পাওয়ার জন্যই বরফ গলতে শুরু করছে, যার কারণে একে মেরু আচ্ছা, পোলার এরিয়া। বলা হচ্ছে সূর্যের তাপ যখন পৃথিবীতে এসে পৌঁছায়, দেখবে তোমরা ইনসোলেশন বলে একটা শব্দের সাথে পরিচিত। মানে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এফেক্টিভ সোলার ইনসোলেশন মানে কার্যকরী সৌর বিকিরণ, যেটা আমরা পৃথিবীর পৃষ্ঠে এসে পড়তে দেখছি। সেটা যখন বরফের ওপরে এসে পড়ে তখন সেখান থেকে তার প্রতিফলনের হার অনেক বেশি হয়, কারণ বরফ থেকে প্রতিফলনের হার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এবং তখন সেখানে ক্লোরিন উৎপন্ন হয়। এই ক্লোরিন কি করে, বরফ কণার সাথে মিশে সেই অঞ্চলে থাকা ওজোন গ্যাসকে ধ্বংস করার চেষ্টা করে, এবং সেটা অতি দ্রুত হারে ধ্বংস করার চেষ্টা করে। তোমরা খেয়াল করে দেখবে যে কখনো কেউ যদি পাহাড়ে ঘুরতে যায়, এবং পাহাড়ে ঘুরতে গিয়ে, মানে এটা আমি এর সাথে রিলেটেবল বলে বলছি, পাহাড়ে ঘুরতে গেছে এবং ঘুরতে গিয়ে প্রচন্ড ঠান্ডায়, হ্যাঁ, কোনো রকম সানস্ক্রিন না ইউজ করে সে পাহাড়ে ঘুরছে, তার গায়ে যে সূর্যকালি পড়ে, যেটা আমাদের এখানে থাকলেও হয়, অনেকের যারা গায়ের রং ফর্সা তাদের ক্ষেত্রে এটা বেশি ভালো বোঝা যায় যে সূর্যকালি পড়ে, সেটা এখানে যে টাইম নিয়ে পড়ে সেটা ওখানে অল্প টাইমেই হয়ে যায়। কারণ সেখানকার যে বায়ুমণ্ডল তার উষ্ণতা অনেক বেড়ে যায়, এবং তার ফলে সেই পার্টিকুলার রিজিয়নে কি হয়, ওজোন গ্যাসের যে অণু সেটা ধ্বংস হতে শুরু করে। মানে ওজোন অণুটা ভেঙে ও পরমাণুতে ভেঙে যায়, ও প্লাস ও প্লাস ও, এবং সেই দুটো মিশে O2 প্লাস O2 হয়ে যায়। মানে ওজোন অণু গ্যাসটা ভেঙে অক্সিজেন অণু বা ও পরমাণুতে ভেঙে যায়। ফলে কি হয়, তখনই ওজোন গহ্বর তৈরি, এবং সেটাকেই হিসাব করা হয় ডপসন এককে। আরেকটা প্রশ্ন করি, লাস্ট প্রশ্ন এটা তোমাদের কাছে। প্রশ্নটা হচ্ছে, কত ডপসন এককের নিচে গেলে ধরে নিতে পারবো যে সেখানে ওজোন গহ্বর হয়েছে? নোট করে রাখতে পারা যাবে? বলবো। 200 ডপসন এককের নিচে গেলে ধরে নিতে হবে যে সেই পার্টিকুলার জোনটাতে ওজোন গহ্বর তৈরি হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তো মোটামুটি ধরে নাও, এই যে ক্লাইমেটোলজির যে পোর্শন, সেই পোর্শনের যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সেটা বললাম। 9-10 সিলেবাস অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এর বাইরে আর কি রয়েছে স্যার? এর বাইরে রয়েছে উষ্ণতা, তার মধ্যে তাপ বলয়, চাপ বলয়, আর বায়ু প্রবাহের মধ্যে সাইক্লোনের বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া আছে, কিন্তু আমি বলবো বায়ু প্রবাহের পুরোটাই পড়ে যাওয়া ভালো। নিয়ত বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ, তারপর হচ্ছে তোমার স্থানীয় বায়ু প্রবাহ, আর সাময়িক বায়ু প্রবাহ, পুরোটাই পড়ে যাওয়া ভালো। আমার আলোচ্য বিষয় থাকবে এটাই, তোমরা পরের দিন নিজেরাও একটু পড়ে বসবে। সেটা হচ্ছে উষ্ণতা, বায়ু, উষ্ণতা, তাপ বলয়, চাপ বলয়, আর বায়ু প্রবাহ। এই 4টে টপিক আমি নেক্সট দিনকে ডিসকাশন করবো। তোমরা তোমাদের মতো করে নিজেরাও একটু প্রস্তুতি নেবে, আর আমিও ডিসকাশন করব, সমস্তটাই বিষয় নিয়ে আলোচনা হবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, বোঝা গেল? স্যার আর কবে নাগাদ আপনার ক্লাস আছে? আমার ক্লাস কবে নাগাদ আছে সেটা আমি স্যারের সাথে কথা বলে নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। খুব শীঘ্রই থাকবে, আমি জানিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, ঠিক আছে। ওকে, গুড নাইট, সকলেই ভালো থেকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে অ্যাডমিশন নাওনি, যারা ক্লাস করছো লিভ করে গেছে? এনিওয়ে,